ছবিতে? স্লাইড শো তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ না মা? আমি স্লাইড শোই দিব। আমি এখন তো স্লাইড শো মোডেই। এখন হচ্ছে আমি একটা পার্ট দেখাচ্ছি তো এর জন্য স্ক্রিনটা একটু বড় ম্যাম করলে আরেকটু ভালো হয়। বড় করে দিলে ম্যাম ভালো হতো। স্ক্রিন মানে ছোট দেখাচ্ছে ম্যাম অনেক। আচ্ছা এটা হচ্ছে এখন দেখো তো। ম্যাডাম উপরে ডান পাশে প্লে বাটনে ক্লিক করেন। না তোমাদের হলো যে এখন কি তোমরা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ না? জি ম্যাডাম। ম্যাডাম প্লে বাটনে ক্লিক করলে আমরা আরো বড় করে দেখতে পাবো, ছোট ছোট দেখা যাচ্ছে ম্যাম। এখানে তো প্লে বাটন, আমি তো স্লাইড শো হিসেবে দেখাচ্ছি তোমাদের, স্লাইড হিসেবেই। বুঝতে পারছো? ম্যাম কিন্তু ছোট ম্যাম আসছে। মেইন কন্টেন্টটা ওই পুরো স্ক্রিন জুড়ে দেখাইতো ম্যাম, ওই স্লাইড শো দেখাইলে। এখন slide আমরা দেখা যাচ্ছে মোবাইলের স্ক্রিনে অনেক ছোট ছোট ম্যাম। দেখতেছি। ম্যাম ফুল এটা স্ক্রিন এটা দিলে স্লাইড ভালো শো হতো। হিসেবে দেয়া, বুঝছো? তাহলে কি সমস্যাটা কোথায়? ম্যাম ফুল স্ক্রিন না ম্যাম। ডান পাশে উপরে প্লে ম্যাম ডান পাশে উপরে সবুজ প্লে বাটনটা ম্যাম ক্লিক করলেই হবে। এখন দেখতে পাচ্ছো বেশি? হুম, এখন কি বড় দেখা যায়? ম্যাম বাম পাশে একদম নিচে দেখেন, 3 নম্বরে একটা আইকন আছে স্লাইড শো। এই শুনো, আমি তো স্লাইড শো হিসেবে দিয়েছি এটা। এটা স্লাইড শো আসে নাই। আপনি এক কাজ করেন ম্যাম, আমি বাম স্লাইড পাশে শো হিসেবে দিইনি, এই যে স্লাইড শো, আমি তো স্লাইড শো হ্যাঁ, দিছি ফোন তোমাদের। দেন। ম্যাম পাওয়ার পয়েন্ট ভিউটা দিলে স্লাইড শো ভালো হয়। হিসেবে দিয়েছি, বুঝছো? তোমরা স্ক্রিনটা বড় করে নাও একটু। জি ম্যাম, শুরু করেন ম্যাম। ঠিক আছে? বেশ, হ্যালো, শুনতে পাচ্ছো? তোমরা বড় করে নাও স্ক্রিনটা। এটা স্লাইড শো হিসেবে দেয়া আছে। আচ্ছা, আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্ল্যান্ট অ্যাডাপ্টেশন। হ্যাঁ, এখানে আমি অর্ধেকই দিছি। এরপর একটা পিকচার আসছে। এখন ফুল স্ক্রিন দেখতে পাচ্ছো? তোমরা কি এখন দেখতে পাচ্ছ না? রেসপন্স করো প্লিজ। তোমরা কি এখন দেখতে পাচ্ছ? ম্যাম আপনি একটু জুমটা কমায় দিলে সবাই দেখতে পারবে। এখন আবার জুম কমায় দিব, এর আগে বললা বাড়ায়। দেখা যায়। আমি তো ক্লাস নিচ্ছি, আমার তো এর আগে প্রবলেম হয়নি অন্যগুলোর সাথে। এখন আমি আজকে হচ্ছে ম্যাম তোমার এখন শুরু করুন। দিয়ে নিচ্ছি, এর জন্য ইয়া হচ্ছে একটু হয়তো বা, কিন্তু তোমার যখন আমি আমার জন্য তো এটা স্লাইড শো, কিন্তু স্লাইড শো দিয়ে তোমরা বলছো যে তোমরা দেখতে পাচ্ছ না। এখন ম্যাম দেখা যাচ্ছে ম্যাম, শুরু করেন। আমি এর আগের স্লাইড, আমি শুরুটা এভাবে করতে চাচ্ছি যে আমরা প্লান্ট অ্যাডাপ্টেশন হচ্ছে আমাদের টপিক। এখন আমরা এখানে একটা রাইস ফিল্ড দেখতে পাচ্ছি। হ্যাঁ, এরপরে এখানে দেখো একটা ট্যাঙ্কের মধ্যে ভিতরে দেখা যাচ্ছে যে ওয়াটার লিলি, আবার একটা ওয়্যারের মধ্যে জড়ানো একটা তেলাকুচা গাছ, কিছু ওয়াটার হায়াসিন্থ আছে ওয়াটার লিলির সাথে। আবার হচ্ছে তোমার এখানে আছে হচ্ছে তোমার যে কিছু ল্যান্ডস্কেপ, নরমাল গ্রামীণ যে ল্যান্ডস্কেপ যেটি, প্লাস হচ্ছে তোমার টি গার্ডেন, কিছু লার্জ ট্রি দেখা যাচ্ছে, তার মধ্যে আবার হচ্ছে টি প্ল্যান্ট। এরপর এখানে দেখা যাচ্ছে আরেকটা প্ল্যান্ট। ম্যাম আমরা সেকেন্ড স্লাইডটা দেখতে পাচ্ছি, আপনি ওই যে মানে ছবির ফার্স্ট স্লাইডটা দিলে ভালো হয়, মানে তাহলে আপনার কথার সাথে মিলবে।
আমি তো ফার্স্ট স্লাইডটাই দিছি এখন। আমরা ম্যাম হচ্ছে যে অ্যাডাপ্টেশনের সেকেন্ড স্লাইডটা দেখতে পাচ্ছি। না ম্যাম, আমরা তো অ্যাডাপ্টেশনের সংজ্ঞা এগুলা দেখছি ম্যাম। কেন আমার স্ক্রিনে তো দেখাচ্ছে। ফার্স্ট স্লাইডে ক্লিক ম্যাম, করেন। আপনি মনে হয় অন্য স্ক্রিন শেয়ার করছেন, যে স্ক্রিন পড়ানোর কথা। এখন আমি স্ক্রিনশটটা অফ করে আরেকবার শেয়ার করেন। ম্যাম এখনো অ্যাডাপ্টেশনের সংজ্ঞার সাইটটাই দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, অ্যাডাপ্টেশন সংজ্ঞা দিয়ে আমরা শুরু করি। অ্যাডাপ্টেশন কি? অ্যাডাপ্টেশনের স্লাইড দেখা যাচ্ছে তো? ঠিক আছে, অ্যাডাপ্টেশন দিয়ে আমরা শুরু করি। ওকে, adaptation means adjustment or fitness of organisms to their environment by special structures and functions. এখন adaptation হচ্ছে আমরা বলছি adjustment or fitness of organisms to their environment by means of special structures and functions. তাহলে একটা পার্টিকুলার এনভায়রনমেন্টে একটা অর্গানিজমকে অ্যাডজাস্ট করতে হলে তারা কি করে, যে ডেফিনিট কিছু স্ট্রাকচার তারা ফর্ম করে এবং তাদের কিছু ফাংশনিং যেটা রেসপন্সিবল অ্যাডাপ্টেশনের জন্য, সেটাই হচ্ছে বলা হচ্ছে যে অ্যাডাপ্টেশন। এবং an organism that can survive, grow and can reproduce is said to be adapted to its particular environment and it has adaptations to do so. এখন কখন শুধুমাত্র যদি আমরা বলি অ্যাডজাস্ট করে নিলাম, অ্যাডজাস্ট করে নিলেই হবে না, তার সাথে কি হচ্ছে যে তাদের সারভাইভ করতে হবে, লং টার্ম তাদের থাকতে হবে, তারপরে হচ্ছে যে তাদের গ্রোথ কন্টিনিউ হবে এবং দে ক্যান রিপ্রোডিউস, তখনই আমরা ওই অর্গানিজমকে পার্টিকুলার এনভায়রনমেন্টে অ্যাডাপ্টেড বলবো। এখন সেই অ্যাডাপ্টেশনের জন্যই আমরা রিলেটেড কিছু স্লাইডের কথা তোমাদের বলছিলাম, তবে আমি পিকগুলি আবারও হচ্ছে আসবে ধাপে ধাপে, মানে আমার স্টার্টিংটা যেভাবে আমি করতে যাচ্ছিলাম যে কোনো একটা টেকনিক্যাল প্রবলেমের জন্য সেটা হয়নি। যাই হোক, যে আমাদের মেইন কথা হচ্ছে যে অ্যাডাপ্টেশনটা আমরা স্টাডি করব। সেই অ্যাডাপ্টেশন স্টাডির জন্য আমরা বললাম যে অ্যাডাপ্টেশন হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অর ফিটনেস অফ অর্গানিজমস টু দেয়ার এনভায়রনমেন্ট বাই মিনস অফ স্পেশাল স্ট্রাকচারস এন্ড ফাংশনস। এবং কখন আমরা একটা অর্গানিজমকে একটা পার্টিকুলার এনভায়রনমেন্ট অ্যাডাপ্টেড বলবো, হোয়েন দে ক্যান সার্ভাইভ, গ্রো এন্ড ক্যান রিপ্রোডিউস। ঠিক আছে, এবং হচ্ছে যে an adaptation is a heritable characteristics, এটা আবার কি হবে যে মানে হেরিটেবল, নেক্সট জেনারেশনে সেটা আবার শো হবে। an adaptation is a heritable characteristics, one that can be passed on genetically to the next generation that allows an organism to live in a particular environment. এখন যে কোনো একটা আমরা বললাম যে স্ট্রাকচারাল অথবা ফাংশনাল মডিফিকেশন, সেই মডিফিকেশনটা আবার কি হবে যে এটা হচ্ছে নেক্সট জেনারেশনে আবার হচ্ছে পাস হবে, তখন সেটাকে আমরা বলবো যে অ্যাডাপ্টেশন। ফর এক্সাম্পল এখানে বলা হচ্ছে যে our lungs are an adaptation that allows us to live on land and extract oxygen from the air. তাহলে এটা আমাদের লাংস যেটা এখানে বলা হচ্ছে এক্সাম্পল হিসেবে, যে আমরা সেটা লাংস কি করে, এয়ার নিতে পারে, অক্সিজেন নেয় ফ্রম দ্য এয়ার, এটা হচ্ছে একটা অ্যাডাপ্টেশন। এখন প্ল্যান্টের অ্যাডাপ্টেশন আমরা স্টাডি করব। এখন প্ল্যান্টের অ্যাডাপ্টেশন স্টাডি করতে হলে আমাদের প্ল্যান্ট রিলেটেড চিন্তা করতে হবে। এখন অ্যাডাপটিভ ফিচার, অ্যাডাপ্টেশনের সাথে আরেকটা রিলেটেড টার্ম হচ্ছে অ্যাডাপটিভ ফিচার্স। অ্যাডাপটিভ ফিচার্স কি, যে এনি ফিচার অফ অ্যান অর্গানিজম or its part which enables it to exist under the conditions of its habitat. তাহলে any feature of an organism or its part which enables to exist under the condition of its habitat. কিভাবে? By allowing the plant to make full use of light, nutrient, water, heat, etc. and giving significant amount of protection against adverse conditions. এখন অ্যাডাপটিভ ফিচার্স, অ্যাডাপ্টেশন আমরা বললাম অ্যাডজাস্টমেন্ট অফ ফিটনেস অফ অর্গানিজম বাই মিনস অফ স্পেশাল স্ট্রাকচারস এন্ড ফাংশনস। এখন তাহলে অ্যাডাপটিভ ফিচার্স কি, যে এনি ফিচার অফ অ্যান অর্গানিজম অর ইটস পার্টস, যে কোনো একটা ফিচার্স, যেমন হচ্ছে কি যে জেরোফাইটিক প্ল্যান্টের ক্ষেত্রে আমরা দেখি ডিটেকশন অফ দ্য লিফ সারফেস, তাহলে দিস ইজ অ্যান অ্যাডাপ্টেশন, অ্যাডাপটিভ ফিচার। দেখতে পাচ্ছি এখন কি অ্যাডাপটিভ ফিচার্স এই স্লাইডটা দেখতে পাচ্ছ না? ম্যাম কোন স্লাইডে চেঞ্জ হয়নি আর সেই ম্যাম আগেরটাই আপনি আছে। একবার ম্যাম স্লাইড না, যেখানে ম্যাম। ছিল অ্যাডাপ্টেশনের ওখানে আপনি একবার রাখুন। আচ্ছা দাঁড়াও, স্টপ শেয়ারিং স্ক্রিন- করে আমরা আবার জি নতুন ম্যাম, করে দেখি। পুরো স্ক্রিন শেয়ার দেন।
শেয়ার কিন্তু হচ্ছে না কেন? এন্টার স্ক্রিনে তো বলা হচ্ছে। আমি এখন ক্লাস নিচ্ছি, পরে কথা বলো। এখন কি দেখতে পাচ্ছ? চেঞ্জ হয়নি? কি ব্যাপার, ম্যাকে তো সমস্যা আছে। আচ্ছা, আমি তাহলে কি অন্য কম্পিউটার থেকে শুরু করব? ম্যাম আপনি যখন শেয়ার দিবেন তখন যে অপশনগুলো আসে ফুল স্ক্রিন অপশনটা সিলেক্ট করেন, তাহলে মনে হয় ফুল ঠিক হবে। স্ক্রিন সে নিচ্ছে না। ম্যাম নতুন করে অন করেন ম্যাম। যে ইওর এন্টায়ার স্ক্রিন শেয়ার সেই করছে না, কি বিষয়? এখন ঠিক আছে ম্যাম। জি ম্যাম, ঠিক আছে এবার। তাহলে হচ্ছে যে অ্যাডাপটিভ ফিচার্স আমরা যেটি বললাম, অ্যাডাপ্টেশনের ওই তোমরা শুধু একটা স্লাইডে দেখতে পেয়েছো না এর আগে? জি ম্যাম। আচ্ছা, এখন 3 নাম্বারটা দেখতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। Any feature of an organism or its part which enables to exist under the conditions of its habitat, এটি বললাম হচ্ছে যে অ্যাডাপটিভ ফিচার। অ্যাডাপটিভ ফিচার তাহলে আমরা বললাম যে রিডাকশন ইন লিফ সাইজ, যেটি সেটা কোথায়? ইন কেস অফ জেরোফাইটস। এখন সেই ক্ষেত্রে কি করে, যে কেন রিডিউস করে লিফ সারফেস? কি জন্য? যে তাদের হচ্ছে যেখানে ওয়াটার স্কারসিটি, সেখানে তাকে হচ্ছে সার্ভাইভ করতে হবে, ট্রান্সপিরেশন রেট কমিয়ে দেওয়া ইজি কথায়। এর জন্য কি করে? রিডাকশন ইন লিফ সাইজ। তাহলে ওটাও হচ্ছে ওই প্ল্যান্টের জন্য অ্যাডাপ্টেশন, মানে তাহলে হচ্ছে রিডাকশন ইন লিফ সাইজ হচ্ছে তার হলো একটা অ্যাডাপটিভ ফিচার। এখন অ্যাডাপটিভ ফিচারের আসলে ভূমিকাটা কি? চেঞ্জ যে হচ্ছে কেন হচ্ছে, এটা হচ্ছে যে কিভাবে তাহলে সে হচ্ছে ওই প্লান্টকে বা ওই অর্গানিজমকে পার্টিকুলার এনভায়রনমেন্টে মানে সাকসেসফুলি গ্রো করতে হেল্প করে। কেন? বাই অ্যালাউইং দ্য প্লান্ট টু মেক ফুল ইউজ অফ লাইট, নিউট্রিয়েন্ট, ওয়াটার, হিট এক্সেট্রা। প্ল্যান্টের গ্রোথের জন্য আমাদের দরকার লাইট, নিউট্রিয়েন্ট, ওয়াটার, হিট এক্সেট্রা। তাহলে কি হচ্ছে যে তোমার যখনই একটা ফিচার্স তাকে একটা প্ল্যান্টকে ফুল ইউজ অফ লাইট, তারপরে তোমার ন্যাচারাল রিসোর্সেস যেগুলি নিউট্রিয়েন্ট, ওয়াটার, হিট, এয়ার, এগুলি যখন তোমার নিতে সাহায্য করবে, তখন হচ্ছে সেই প্ল্যান্টটা সেখানে বেশি সার্ভাইভ করবে। এবং বাই গিভিং সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ প্রোটেকশন এগেইনস্ট অ্যাডভার্স কন্ডিশন। আরেকটি কাজ হচ্ছে যে শুধু তোমার হচ্ছে রিসোর্স হলেই হবে না, সেখানে কি হবে? তার প্রোটেকশন থাকতে হবে। যেমন একজন লোকের অনেক হয়তো তোমার প্রপার্টি হয়েছে, ওয়েলথ হয়েছে, কিন্তু ওয়েলথ হয়েছে কোনো সিকিউরিটি নেই। সিকিউরিটি না থাকলে কিন্তু ওই লোক বেশি দিন টিকবে না। লাইকলি প্ল্যান্টের ক্ষেত্রেও যে তুমি সবকিছুই তুমি দিচ্ছ, লাইট দিচ্ছ, ওয়াটার দিচ্ছ, নিউট্রিয়েন্ট দিচ্ছ, কিন্তু যদি তার হচ্ছে প্রোটেকশন না থাকে অ্যাডভার্স কন্ডিশনের টিকে থাকার মতো, তাহলেও কিন্তু সে সার্ভাইভ করতে পারবে না। এর জন্যই ওই যে অ্যাডাপটিভ ফিচারটা ওই পার্টিকুলার এনভায়রনমেন্টের সাথে রিলেট করেই কিন্তু চেঞ্জ হয়, এবং সেটা যাতে সেখানে প্রোটেকশনও পায় প্ল্যান্টটি। লাইকলি যে আমরা অফেনলি বলি যে প্ল্যান্টস আর দ্য ইন্ডিকেটরস অফ দেয়ার এনভায়রনমেন্ট। কেন বলতে পারি? বিকজ প্ল্যান্টস হ্যাভ অ্যাডাপ্টেশনস দ্যাট অ্যালাউস দেম টু লিভ in their particular environment. Like হচ্ছে যে one may be able to determine a plant's environment just by looking at its characteristics. Just তুমি একটা প্ল্যান্টের ক্যারেক্টারিস্টিক্স দেখেই কিন্তু বলতে পারো যে কোন এনভায়রনমেন্টে এই প্ল্যান্টগুলি গ্রো করে বা করতে পারে। হ্যাঁ, যে লাইক হচ্ছে যে স্পাইন্স not only protect a cactus from herbivores but keep it from losing too much precious water in dry desert habitat. ঠিক আছে, তাহলে কি হচ্ছে যে প্ল্যান্টস কে অনেক সময় বলা হয় হচ্ছে দিজ আর দ্য ইন্ডিকেটরস অফ দেয়ার এনভায়রনমেন্ট। হ্যাঁ,
যে এখন একটা প্ল্যান্টের দিকে তাকেই জাস্ট বাই লুকিং you can say these plants can grow in that kind of environment. Example হিসেবে বলা হচ্ছে যে for instance pines not only protect a cactus from herbivores but keep it from losing too much precious water in dry desert habitat. তাহলে যে ক্যাকটাসের যে ছবিটা দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে স্পাইনি যে অংশগুলি সেগুলি লিফগুলা খুবই রিডিউসড হয়ে স্পাইন ফর্ম করছে। এখন স্পাইন একটা হচ্ছে প্রোটেকশন দিচ্ছে আর একটা কি যে ওয়াটার লস কমিয়ে দিচ্ছে। ট্রান্সপায়ারিং সারফেস যখন কমে যাচ্ছে, ট্রান্সপিরেশন কমে যাচ্ছে, ওয়াটার লসও কম হচ্ছে, তার মানে সেটা ডেজার্ট হ্যাবিটেটে সে সার্ভাইভ করতে পারছে। আরেকটি হচ্ছে দাস finding a plant with spines may indicate that environment which this plant usually grow receives little precipitation. ঠিক আছে, তাহলে এটাই মিন করে যে these plants with spines grows in the habitat where precipitation is very few. ঠিক আছে, তাহলে এভাবে নিচে লেখাটা যদি একটু হাইড করে দিতেন ম্যাম। তো আবার শেয়ারে চলে আসে। ওটা হয় না, সরে না, স্লাইডে দেখা যাচ্ছে না। স্ট্রেঞ্জ লাগতেছে, আমি তো ফ্লুয়েন্টলি আমি সনি ভাই ওদের ক্লাস নিচ্ছি ফ্লুয়েন্টলি। আজকে আমি ম্যাকবুকটা ইউজ করছি ইউজের সুবিধার জন্য। এই ম্যাকবুকে ঝামেলা করতেছে। এখন ওই আগের মতোই। স্ট্রেঞ্জ, এটা দেখছিলাম, ঠিক আছে। নেক্সট ওয়ান, based on water relations and nature of soil, e-warming classified all the plants as hydrophytes, xerophytes and mesophytes. ঠিক আছে, based on water relations আমরা বললাম যে plants are indicator of their environment, এবং এক্সাম্পল হিসেবে একটা ক্যাকটাসের কথা আমরা বললাম যে ক্যাকটাসের যে স্পাইনি লিভস হচ্ছে it means this plant needs হচ্ছে protection as well as these plants can grow in environment where they receive very little precipitation. এটি আমরা জাস্ট ইন্ট্রোডাক্টরি কথা বললাম, ঠিক আছে। এখন যে প্ল্যান্টের ক্লাসিফিকেশন যেটি যে বেসড অন ওয়াটার রিলেশনস এন্ড নেচার অফ সয়েল, ই-ওয়ার্মিং ক্লাসিফাইড অল প্ল্যান্টস অ্যাজ হাইড্রোফাইট, জেরোফাইটস এন্ড মেসোফাইটস। দিজ আর দ্য ব্রড গ্রুপস। হ্যাঁ, এবং এই ব্রড গ্রুপস এখানে আমরা অ্যাডাপ্টেশনে যখন আমরা পড়বো তখন ওই যে হাইড্রোফাইট, জেরোফাইট এন্ড হচ্ছে যে জেরোফাইটের মধ্যে আবার হ্যালোফাইটস এভাবে পড়বো।
আর মেসোফাইটিক প্ল্যান্ট যেটি আমরা ইউজুয়ালি লেভেল 2 তে তোমরা পড়ছো, নরমাল প্ল্যান্টের মরফোলজি, ফিজিওলজি যেগুলি, সেগুলি আসলে মেসোফাইটিক প্ল্যান্ট নিয়েই জেনারেল কথা আমরা বলি। এখন এখানে আমরা হাইড্রোফাইট এবং জেরোফাইট এই দুটোকে হাইলাইট করব, প্লাস হচ্ছে হ্যালোফাইটস। এখন হাইড্রোফাইটস কি, আর এখানে জেরোফাইটস যেগুলি, সেখানে কিন্তু আবার ওই যে সয়েলের উপর ডিপেন্ড করে অনেকগুলি তোমার 9টা সাব ক্লাস করা হচ্ছে, যে অক্সিলোফাইটস প্ল্যান্টস হুইচ গ্রোজ অন অ্যাসিড সয়েলস, হ্যালোফাইটস অন স্যালাইন সয়েলস, লিথোফাইটস অন রক্স এন্ড সামোফাইটস অন স্যান্ড এন্ড গ্রাভেলস, চার্সোফাইটস অন ওয়েস্টল্যান্ড, আর হচ্ছে ইরিমোফাইটস হুইচ গ্রোজ অন ডেজার্টস এন্ড স্টিপিস, সাইক্রোফাইটস হচ্ছে অন কোল্ড সয়েলস এন্ড হচ্ছে সিলোফাইটস হচ্ছে সাভানা এন্ড স্ক্লেরোফাইটস হচ্ছে ফরেস্ট এন্ড বুশল্যান্ড। এখন এগুলি আমাদের এত কিছু সবগুলি করতে হবে না, আমরা যেটি যে সিম্পলি হাইড্রোফাইট, জেরোফাইট আর হচ্ছে হ্যালোফাইট। জেরোফাইটের মধ্যে আবার নরমাল যে ট্রু জেরোফাইট একটি দেখবো, আর হচ্ছে হ্যালোফাইটস দেখবো। এখন আজকে একটু হাইড্রোফাইট সম্পর্কে কিছুক্ষণ আলোচনা করবো আমরা। Hydrophytes কি, যে hydrophytes are plants which grows in a habitat where there is an excess of moisture, or plants which grows in wet places or in water either partly or wholly submerged. তাহলে হচ্ছে যে হাইড্রোফাইটস আমরা কোন প্ল্যান্টস গুলিকে বলি, যে which can grows in a habitat where there is an excess of moisture, or plants which grows in wet places or in water either partly or wholly submerged. এখন যেখানে তোমার এক্সেস ময়েশ্চার কন্ডিশন থাকবে, সেটা হতে পারে পার্টলি সাবমার্জড, হতে পারে হচ্ছে হোললি সাবমার্জড, সেটাই আমরা হাইড্রোফাইট বলি। লাইক হচ্ছে ইউট্রিকুলারিয়া, হাইড্রিলা, চারা, সেরাটোফাইলাম এক্সেট্রা। এখন যে হাইড্রোফাইটস যেগুলি, এই হাইড্রোফাইটিক প্ল্যান্টস গুলিকে আবার হচ্ছে যে অ্যাকর্ডিং টু relation to water, air, the hydrophytes are grouped into following categories. সেখানে কি, যে সাবমার্জ হাইড্রোফাইট, এখানে রিলেশনটা কার সাথে, যে ওয়াটার এন্ড এয়ার এর সাথে ডিপেন্ড করে কি হচ্ছে, যে সাবমার্জ হাইড্রোফাইট। সাবমার্জড গুলি কোনগুলি, যে টোটালি পানির নিচে থাকে, সেটা আবার সাবগ্রুপ সাসপেন্ডেড আর হচ্ছে রুটেড। আমি জাস্ট ব্রডলি এভাবে দেখাই, পরবর্তীতে আমরা স্লাইডে চলে আসবো। ফ্লোটিং এ ফ্রি ফ্লোটিং, লাইকলি রুটিং ফ্লোটিং, আর হচ্ছে তোমার অ্যামফিবিয়াস হাইড্রোফাইট। এই হাইড্রোফাইটের হচ্ছে ক্লাসিফিকেশনে ব্রডলি হলো সাবমার্জড, ফ্লোটিং এন্ড অ্যামফিবিয়াস। সাবমার্জের ক্ষেত্রে সাসপেন্ডেড ফ্লোটিং, আর একটি হচ্ছে যে তোমার রুটেড, আর একটা হচ্ছে যে ফ্রি ফ্লোটিং এর ক্ষেত্রে ফ্রি ফ্লোটিং এন্ড রুটেড ফ্লোটিং, আর অ্যামফিবিয়াস। এখন সাবমার্জ সাসপেন্ডেড হাইড্রোফাইটস এগুলি কি, যে সাবমার্জ suspended hydrophytes are plants which grow below the water surface and are not in contact with atmosphere. মানে পানির নিচে ভেসে থাকবে, তাদের কি, যে সয়েলের সাথেও কোনো কন্টাক্ট থাকবে না, এয়ারের সাথেও কন্টাক্ট থাকবে না, শুধুমাত্র পানির ভেতরেই থাকবে। হ্যাঁ, এগুলি হলো সাবমার্জ সাসপেন্ডেড হাইড্রোফাইট। যেমন হচ্ছে নাজাস, সেরাটোফাইলাম, ইউট্রিকুলারিয়া, এই প্ল্যান্টস গুলি। আমরা দেখো যে যখন নদীতে, এখন এই যে উইন্টার না, উইন্টার চলে যাচ্ছে স্প্রিং চলে আসছে না, তারপর এখন নদীতে পানি কেমন, অনেক কম। তুমি যদি তাকাও দেখবা যে অনেক ধরনের কিন্তু প্ল্যান্ট দেখা যায়। এখন এই প্ল্যান্ট গুলি বিশেষ করে আমাদের এই ব্রহ্মপুত্রেই অনেক সুন্দর দেখা যায়, নৌকায় গেলেই বোঝা যায় যে অনেক নিচে অনেক সুন্দর সুন্দর প্ল্যান্ট আছে। এখন এই প্ল্যান্ট গুলির মধ্যে কতগুলি থাকে, যে তাদের সয়েলের সাথেও কোনো কানেকশন থাকে না, আবার হচ্ছে এয়ারের সাথেও কানেকশন থাকে না, অনলি দে আর সাসপেন্ডেড অন দা ওয়াটার। তখন সেই প্ল্যান্টস গুলি হচ্ছে যে সাবমার্জ সাসপেন্ডেড হাইড্রোফাইটস। আর কিছু প্ল্যান্ট থাকে যেগুলি হচ্ছে তোমার সয়েলের সাথে কানেকশন থাকে বাই রুট, এন্ড হচ্ছে তোমার ওয়াটারের মধ্যে প্ল্যান্ট বডিটা থাকে, তখন সেগুলি হলো সাবমার্জ রুটেড অর সাবমার্জ অ্যাঙ্কর্ড হাইড্রোফাইটস। These plants grow below the water surface and are not in contact with atmosphere but rooted in the mud, like হচ্ছে যে হাইড্রিলা। এই প্ল্যান্ট গুলি যে রুট থাকে খুব মেয়ারলি ডেভেলপড রুট, খুব বেশি ওয়েল ডেভেলপড না, কিন্তু এই রুট গুলি শুধুমাত্র অ্যাঙ্কর্ড থাকে, আর আদার পার্ট থাকে কোথায়, ইন দা ওয়াটার। এন্ড আউটার অ্যাটমসফিয়ার যেটি, সেখানে কিন্তু তার কোনো কানেকশন থাকে না। এগুলি হলো সাবমার্জড রুটেড হাইড্রোফাইট। আরেকটি হচ্ছে যে
ফ্লোটিং এর ক্ষেত্রে যেটি বললাম, ফ্লোটিং এর ক্ষেত্রে কি যে প্ল্যান্ট গুলি ফ্লোট করতে পারে, হ্যাঁ, সেটা পার্টলি অথবা হোললি ফ্লোট করে। যেমন এই প্ল্যান্ট এখানে দেখানো হচ্ছে ফ্রি ফ্লোটিং হাইড্রোফাইটস। আমরা দেখি না ছোট ছোট খুদিপানা যেগুলি বলা হয় না, খুদিপানা উলফিয়া, হ্যাঁ, ল্যামনা, তারপরে হচ্ছে তোমার ওয়াটার ক্যাবেজ, ওয়াটার হায়াসিন্থ, যে ওয়াটার ক্যাবেজ, ওয়াটার হায়াসিন্থ, এই যে প্ল্যান্ট গুলি আছে এগুলি কি অ্যাজোলা, হ্যাঁ, এই প্ল্যান্ট গুলি পানির উপরে ভেসে থাকে। পানির উপরে যখন ভেসে থাকে তাহলে পার্টলি থাকে পানির কন্ট্যাক্টে আর পার্টলি থাকে তোমার এয়ারে। দে ক্যান ফ্রিলি ফ্লোট, দে ক্যান ফ্রিলি মুভ হেয়ার অ্যান্ড দেয়ার বাই কিসের সাথে যায়, ওয়াটার কারেন্ট, তাই না? যখন উইন্ড ফ্লো হয় তখন দেখা যায় প্ল্যান্ট গুলি ওয়াটারের স্রোতের সাথে সাথে ভেসে যায়। যদিও আমরা বলি প্ল্যান্ট ক্যান্ট মুভ, বাট এই ক্ষেত্রে প্ল্যান্ট গুলা কিন্তু মুভ করতে পারে, যদিও নিজেরা না, সেটা হচ্ছে যে তোমার যে ওয়াটার বডি, ওয়াটারের কারেন্টের সাথে সাথে তারা মুভ করতে পারে, প্লেস এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে, সেটা হচ্ছে ফ্রি ফ্লোটিং। আর এগুলি থাকে যেমন তোমার হচ্ছে ওয়াটার লিলি, লোটাস, এই প্ল্যান্ট যেগুলি আছে, দিজ আর দ্য রুটেড অর অ্যাঙ্কর্ড ফ্লোটিং হাইড্রোফাইটস। এই প্ল্যান্টস গুলি দেখা যায় কি যে রুটিংটা থাকে মাডে, হ্যাঁ, আর তারপরে হচ্ছে একটা পার্ট থাকে ওয়াটারে আর একটা পার্ট থাকে এয়ারে, বাইরে এয়ারে। যেমন এইখানে এই স্লাইডটায় তুমি যদি দেখো, এখানে কি হচ্ছে যে এই যে লিফ গুলি দেখা যাচ্ছে উপরে, ফ্লাওয়ার উপরে, তাহলে পার্টস অফ প্ল্যান্টস আর ইন দ্য এয়ার and some parts are in the water and some in the mud বা soil। তখন এটা হচ্ছে rooted anchored or হচ্ছে rooted anchored floating hydrophytes, ঠিক আছে, anchored floating or rooted floating hydrophyte। এখন এই এখানে এক্সাম্পল হচ্ছে তোমার ওয়াটার লিলি, লোটাস, মোস্ট কমন আমাদের জন্য যেগুলি, রেনানকুলাস, এখানে বলা হচ্ছে স্যাজিটারিয়া, এই প্ল্যান্টস গুলি হচ্ছে তোমার রুটেড ফ্লোটিং হাইড্রোফাইটস। আর amphibious hydrophytes, they are adapted to both aquatic and terrestrial mode of life। এক্ষেত্রে দেখা যায় amphibious hydrophytes যেগুলি আছে সেগুলি হচ্ছে বোথ হচ্ছে টেরেস্ট্রিয়াল কন্ডিশনেও গ্রো করতে পারে, আবার হচ্ছে তোমার হাইড্রোফাইটিক কন্ডিশনেও গ্রো করতে পারে, হ্যাঁ। দিজ আর অ্যাম্ফিবিয়াস হাইড্রোফাইটস, লাইক হচ্ছে এখানে মার্সেলিয়া, জুসিয়া, তারপরে তোমার কলমি শাক, এই জিনিসগুলি হচ্ছে যে অ্যাম্ফিবিয়াস হাইড্রোফাইটস। এই প্ল্যান্টস গুলি দে ক্যান grow both in terrestrial mode of life as well as aquatic mode of life। এখন যে এই যে হাইড্রোফাইটিক অ্যাডাপ্টেশন এর জন্য এখন যে কোনো প্ল্যান্টেরই অ্যাডাপ্টেশন আমরা মরফোলজিক্যালি, অ্যানাটমিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিওলজিক্যালি স্টাডি করি। এখন মরফোলজিক্যাল অ্যাডাপটিভ ফিচার্স যদি আমরা দেখি, সেক্ষেত্রে কি যে মরফোলজিক্যাল অ্যাডাপটিভ ফিচার্সে আমরা রুট, স্টেম, লিফ এভাবে আলাদা আলাদা করে যদি বলি যে root system in hydrophytes are poorly developed which may or may not be branched in submerged hydrophytes। দেখা যায় যে হাইড্রোফাইটিক প্ল্যান্টস যেগুলি আছে তাদের রুট সিস্টেম poorly developed, খুব বেশি ডেভেলপড না, and roots are in some cases roots are totally absent, like হচ্ছে Ceratophyllum utricularia। ওই যে প্ল্যান্ট গুলি সাবমার্জ সাসপেন্ডেড, পানির নিচে থাকে এবং রুটিংও থাকে না সয়েলে, সেই প্ল্যান্টস গুলি রুট থাকে না, রুটলেস প্ল্যান্টস। এবং তাহলে কি এমনি বলা হচ্ছে যে জেনারেলি পোরলি ডেভেলপড এন্ড সাম আর হচ্ছে টোটালি অ্যাবসেন্ট। তাহলে রুটের আমরা দেখো জানি যে রুটের ফাংশন কি, অ্যাবজর্ব ওয়াটার এন্ড নিউট্রিয়েন্ট এলিমেন্ট, তাই না? এন্ড আরেকটা ফাংশন কি, টু অ্যাঙ্কর দ্য প্লান্ট। এই কথাগুলি কিন্তু যে আমরা বেসিক রুটের ফাংশন জানি, যে নরমালি রুটস এর যে কাজ সেটা হচ্ছে যে তার they absorb water nutrient element and হচ্ছে they anchor the plant। তাহলে যে প্ল্যান্ট গুলি আমরা বলছি এখানে poorly developed, তাহলে এর হচ্ছে অ্যাবজর্পশনের ফাংশন কে করে? এটা কোশ্চেন না একটা, যে অ্যাবজর্পশন তাহলে কিভাবে হচ্ছে? তারপরে হচ্ছে তাদের অ্যাঙ্করেজ, তাহলে তারা কিভাবে এই প্ল্যান্ট গুলি সার্ভাইভ করে অ্যাঙ্করিং যদি না থাকে, হ্যাঁ, এই বিষয়গুলি কিন্তু কোশ্চেন। তাহলে কেন যে ওই পার্টিকুলার এনভায়রনমেন্টে গ্রো করার জন্য তার রুটের তেমন কোনো দরকার নেই, কারণ কি বলতো? কেউ একজন বলতো রুট যে পোরলি ডেভেলপ, তারপরে ওই প্ল্যান্ট গুলি কিভাবে সার্ভাইভ করতে পারে? ম্যাম পুরো প্ল্যান্টটাই নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করতে পারে।
whole plant body can absorb water. করেছিলেন তারপর আর নিউট্রিয়েন্ট এলিমেন্ট যেগুলি সেগুলি হচ্ছে যে ওয়াটারের মধ্যে যে ডিজলভ থাকে সেখান থেকে সে নিতে পারে, যদি দরকার হয় তখন কিন্তু রুট দিয়েই সয়েল থেকেই নেবে। সেই মানে তার যে একটা প্লান্টের পার্টিকুলার এনভায়রনমেন্টে সার্ভাইভালের জন্য যে ধরনের স্ট্রাকচার দরকার, হ্যাঁ, সেই ধরনের স্ট্রাকচারই কিন্তু ফর্ম হয়। আর নেচার এমন একটা বিষয় যে নেচার কিন্তু এক্সেস কোনো কিছুই করে না, আমরা মানুষরা করি, হিউম্যান বিইংসরা নেচারের উপর জোর খাটাই, জোর খাটিয়ে বিভিন্ন ভাবে মডিফাই করি, বিভিন্ন কিছু করে নেচারকে নষ্ট করে ফেলছি, তাই না? কিন্তু নেচার কিন্তু ন্যাচারালি ন্যাচারাল প্রসেসে সে এক্সেস কোনো কিছুই করবে না। এখন এখানে বলা হচ্ছে যে রুটস আর মিনিংলেস বিকজ the entire surface of the plant body which is in contact with water act as absorptive surface and absorbs water and minerals. ঠিক আছে, যে কথাটি আমরা বললাম তোমরা বললে যে এন্টায়ার সারফেস দিয়েই হচ্ছে ওয়াটার অ্যাবজর্ব করতে পারে। তাহলে হচ্ছে যে রুটস আর মিনিংলেস as the entire surface of the plant body which is in contact with water act as absorptive surface and absorbs water and minerals. তাহলে যার পুরো বডি পানির কন্টাক্টে আছে সে পানি নিতে পারছে, হ্যাঁ, এর জন্য কি হচ্ছে যে তার রুটের উপর ডিপেন্ড করতে হচ্ছে না, এর জন্য রুট ফরমেশন করেনি বা করলেও খুবই পোরলি ডেভেলপড। And some rooted hydrophytes like Hydrilla, Elodia, though they derive their nourishments from water by their body surfaces, are partly dependent on air. কিছু বলো আমাকে? On their roots for minerals from the soil. এখন কি কোনো সমস্যা তোমাদের? আচ্ছা, তাহলে কি হচ্ছে যে সাম রুটেড হাইড্রোফাইটস যেগুলি আছে লাইক হচ্ছে যে আমরা বললাম যে অ্যাঙ্কর্ড সাবমার্জড হাইড্রোফাইট, হ্যাঁ, তারপরে অ্যাঙ্কর্ড তোমার ফ্লোটিং হাইড্রোফাইটস, সেগুলির ক্ষেত্রে কি যে দো দে ড্রাইভ দেয়ার নারিশমেন্ট ফ্রম ওয়াটার বাই দেয়ার বডি সারফেসেস আর পার্টলি ডিপেন্ডেন্ট অন দেয়ার রুটস ফর মিনারেলস ফ্রম দ্য সয়েল। সেই ক্ষেত্রে দেখা যায় মানে সবগুলি কিন্তু তোমার বডি দিয়ে যদিও নিচ্ছে তারপরেও ইনসাফিসিয়েন্ট হলে তখন কি হবে যে মিনারেল যেগুলি ওয়াটারে ডিজলভ মিনারেল কম থাকলে তখন সে কিন্তু আবার সয়েল থেকেও নেয়। আরেকটা হচ্ছে রুটস অফ ফ্লোটিং হাইড্রোফাইটস শো ভেরি পোর ডেভেলপমেন্ট অফ রুট হেয়ার্স এন্ড ডু নট পজেসেস রুট ক্যাপস। দেখা যায় আমরা নরমালি রুটের স্ট্রাকচারে দেখি টিপের মধ্যে হচ্ছে রুট ক্যাপ থাকে, রুট ক্যাপের ফাংশন হচ্ছে একটা হলো প্রোটেকশন আর একটা হচ্ছে জিওট্রপিজম শো করা। এখন দেখা যায় যে হাইড্রোফাইটিক ফ্লোটিং হাইড্রোফাইট যেগুলি আছে সেখানে রুট পকেট নেই, সরি রুট ক্যাপ নেই, ইনস্টিড অফ রুট ক্যাপ দে ডেভেলপ রুট পকেটস। রুট পকেটস কেমন, যেমন ওয়াটার হায়াসিন্থ যদি দেখো যে টিপে দেখো, টিপে কিভাবে যেরকম অ্যারো অ্যারো মতো দেয়া আছে, এবং তুমি ওয়াটার হায়াসিন্থ প্ল্যান্ট একটা ধরে রুটের টিপে যদি হাত দাও দেখবা যে ইভেন যে ব্রাঞ্চ রুট যেগুলি আছে এই ল্যাটারাল রুটস গুলোর মধ্যেও টিপে এরকম রুট পকেট থাকে। এখন রুট ক্যাপ যেটি সেটি থাকে তোমার টেরেস্ট্রিয়াল প্ল্যান্টের ক্ষেত্রে, কিন্তু এই ক্ষেত্রে ফ্রি ফ্লোটিং এ যেটা দেখা যায় যে সেখানে হচ্ছে root pocket present instead of root caps which protects root from injuries and hold the roots downward. এবং এই ক্ষেত্রেও কিন্তু সে কিন্তু প্রোটেকশন দিচ্ছে as well as হচ্ছে তার ডাউনওয়ার্ড যে ইয়েটা ডিরেকশনটা, হ্যাঁ, ডাউনওয়ার্ড ডিরেকশনে রুট গুলাকে হোল্ড করে। কারণ হচ্ছে কি যে রুট পকেটে কিছু ওয়াটার থাকে, যে পকেট জাস্ট লাইক এ পকেট ইন ইউর শার্টের পকেট থলের মতো একটা স্ট্রাকচার। এখন সেখানে ওয়াটার যদি থাকে তাহলে কি হবে, রুট টিপটা কিন্তু নিচের দিকেই এখানে থাকবে, আর না হলে কি রুটগুলা কিন্তু ভেসে উঠবে উপরের দিকে। আর আবার দেখা যায় রুটে আরেক ধরনের মডিফিকেশন দেখা যায় ইন সাম কেসেস, লাইক হচ্ছে বলা হচ্ছে ইন জুসিয়ারি পেন্স টু টাইপস অফ রুটস ডেভেলপ when the plants grow on the surface of water. Some of them are normal while others are floating roots which are negatively geotropic and having spongy structures which keep the plants afloat. এখন এই যে তোমার
জুসিয়ার রিপেন্স যে প্ল্যান্টস, এখানে দেখা যাচ্ছে এই যে তোমার নর্মাল রুট এগুলি, হ্যাঁ নর্মাল রুট। আর এরকম স্পঞ্জি স্ট্রাকচার বালবিউলাস স্পঞ্জি রুটস দেখা যায়, রিয়েল রুটস, এগুলি হচ্ছে যে যেটা নেগেটিভলি জিওট্রপিক, নরমালি হচ্ছে নিচের দিকে থাকার কথা, কিন্তু এখানে নিচের দিকে না থেকে সে কিন্তু উপরের দিকে ফটোট্রপিজমের দেখা শো করছে। এবং সেই সাথে কি হচ্ছে যে সে হলো যে এয়ার হোল্ড করে, স্পঞ্জিনেস যেহেতু ডেভেলপ করছে এয়ার হোল্ড করে, এবং এর জন্য কি হয় যে প্ল্যান্টটাকে ভেসে থাকতে সাহায্য করে। ফ্লোটিং এর জন্য যে সে এডিশনাল কিছু এয়ার এখানে হোল্ড করে, হোল্ড করলে তখন কি হয় যে সেটা ফ্লোটে সাহায্য করে। তাহলে রুটের ক্ষেত্রে নরমাল যে ফাংশনস আর এই যে হাইড্রোফাটিক প্ল্যান্টগুলির রুটের যে ফাংশনস সেগুলি কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, ডিফারেন্ট কেন? তার পার্টিকুলার এনভায়রনমেন্টে যতটুকু দরকার, যে জন্য দরকার সেভাবেই কিন্তু তারা ডেভেলপ করে। এখন স্টেমের ক্ষেত্রে দেখা যায় যে ইন অ্যাকোয়াটিক প্ল্যান্টস ইট ইজ ভেরি ডেলিকেট, স্ল্যান্ডার এন্ড ফ্লেক্সিবল, গ্রিন অর ইয়েলো ইন কালার, like হচ্ছে Hydrilla utricularia etc, and sometimes stem modified into rhizome offset runner etc, like Eichhornia, তারপর হচ্ছে Nymphea, Nilombo, Victoria etc। এখন দেখা যায় যে স্টেম নরমালি স্টেমের ফাংশনস কি, যে অ্যাবাভ গ্রাউন্ড প্ল্যান্টকে হোল্ড করা, তাই না, প্ল্যান্টকে রিজিডিটি দেয়া। এখন অ্যাকোয়াটিক প্ল্যান্টের ক্ষেত্রে দেখা যায় যে স্টেমস আর ভেরি ডেলিকেট, স্ল্যান্ডার এন্ড ফ্লেক্সিবল। এখন ডেলিকেট, স্ল্যান্ডার, ফ্লেক্সিবল হলে কেন হতে হয়? এখন তোমার এই যে সাবমার্জড হাইড্রোফাইট যেগুলি, যেমন এখানে হাইড্রিলা, পটামোগেটন, এই যে প্ল্যান্টের স্টেম গুলি দেখানো হচ্ছে, এখন তারা কি হয় যে পানির নিচে থাকে, সেখানে যদি একটা রিজিড স্ট্রাকচার ফর্ম করে, সে যদি রিজিডিটি দেখায় তাহলে কি পানিতে টিকে থাকতে পারবে? এই প্ল্যান্টগুলি যদি হচ্ছে ওয়াটার কারেন্ট যখন হয়, হ্যাঁ ওয়াটারের স্রোতটা রিজিডিটি হলে ভেঙে যাবে স্টেম, ভেঙে যাবে। সে যদি রিজিডিটি শো করে তাহলে কিন্তু ভেঙে যাবে। যাতে ভেঙে না যায় এর জন্য কি হয় যে তারা ফ্লেক্সিবিলিটি শো করে। এখানে কিন্তু ফ্লেক্সিবিলিটি শো করাটা এর জন্যই প্রয়োজন। তারপরে হচ্ছে যে অনেক ক্ষেত্রে আবার কি হয়, স্টেমটা মডিফাইড হয়ে যায়, যেমন এখানেও কিন্তু স্টেম এখানে মডিফিকেশন হয়ে গেছে। তারপরে এটা নরমাল তোমার এই যে বেন্ডিং স্টেম, তারপর হচ্ছে যে এটা মডিফাইড স্টেম, রাইজম। হ্যাঁ, এই যে এগুলি হচ্ছে এটা দেখাইছে এভাবে, কিন্তু আসলে লোটাসের নিচের দিকে থাকে। হ্যাঁ, তাহলে এই যে স্টেমগুলি, এই স্টেমগুলি হচ্ছে মডিফাইড স্টেম, যেটি রাইজম হিসেবে দেখানো হচ্ছে। এখন দেখো যে আমরা দেখি বর্ষাকালে শুধুমাত্র দেখা যায় যে অনেক হাইড্রোফাইট এমনিতে তোমার ধানের ক্ষেতেও, তাই না, বর্ষার সময়। তাহলে এই যে তোমার সামারে এই প্ল্যান্টগুলি কিভাবে থাকে? সামারে থাকে, সামারে এই যে রাইজমটা যে থাকে, রাইজমটা মাটির নিচে থেকে যায়। হ্যাঁ, মাটির নিচে থেকে গেলে তখন কি হচ্ছে যে এই রাইজমটা যখন আবার পানি আসে বর্ষার সময়, রেইনি সিজনে, তখন এখান থেকে রাইজম থেকে আবার নিউ প্ল্যান্ট হয়। যদিও হচ্ছে অনেক সিড কিন্তু এখানে হচ্ছে এই যে, আর হাইড্রোফাইটিক প্ল্যান্ট যেগুলি, সেগুলি দেখা যায় কি যে ভেজিটেটিভ রিপ্রোডাকশনের উপর তারা ডিপেন্ডেন্ট। তারা কিন্তু রিপ্রোডাক্টিভ পার্ট যেগুলি সিড কিন্তু এখানে হচ্ছে, ফ্রুট সিড হচ্ছে। তুমি ধরো ওয়াটার লিলির ভেতরে দেখো অনেক বীজ আছে, যদি একটা ফল নাও অনেক অনেক বীজ। এখন অনেক অনেক বীজ হলেও কি যে সেটা কিন্তু কোথায় পানিতে ভেসে চলে যাবে আনসার্টেইন, তাই না? কিন্তু প্রত্যেকটা অর্গানিজমেরই একটা উদ্দেশ্য কি, টু কিপ দেয়ার অফস্প্রিং বা নেক্সট জেনারেশন। এটা প্রত্যেক অর্গানিজম, তুমি হিউম্যান বিইং থেকে শুরু করে একদম লোয়ার ক্লাসের একটা অর্গানিজমও যদি দেখো, সবারই কিন্তু একটা উদ্দেশ্য থাকে যে টু কিপ দেয়ার নেক্সট জেনারেশন। এখন নেক্সট জেনারেশন রেখে যাওয়ার জন্য এদের দেখা যাচ্ছে যে সিড হলো আনসার্টেইন, সে পানিতে স্রোতে কোথায় চলে যাবে, হয়তো অ্যাডভার্স কোন অবস্থায় চলে গেল, ওখান থেকে আর সিড থেকে জার্মিনেট করা সম্ভব না। তখন কি হবে যে পানিতে ভেসে গভীর সমুদ্রে চলে গেল, তখন কি যে ওই প্ল্যান্ট কিন্তু আর থাকবে না। কিন্তু তাদের সার্ভাইভালের জন্য অল্টারনেট মেকানিজম কি, যে তাদের
ভেজিটেটিভ প্রিপারেশন, এই যে রাইজোম আছে বা অফসেট আছে, এগুলি থেকে কি হচ্ছে যে আবার নেক্সটে হলো তোমার আবার প্ল্যান্ট গ্রো করবে, আবার তাদের অফস্প্রিং গুলা থেকে যাবে। And leaves of submerged xerophytes are small, narrow, thin, ribbon-shaped with serrated margin, which offers little resistance against the water current. এখন লিভস এর ক্ষেত্রেও সাবমার্জ হাইড্রোফাইটের লিভস একরকম, আবার তুমি যে দেখো ফ্লোটিং হাইড্রোফাইটের লিভ কিন্তু আরেক রকম। এখন লিভস সাবমার্জ হাইড্রোফাইটের লিভস স্মল, ন্যারো, থিন, রিবন শেপড উইথ সিরেটেড মার্জিন। কেন বলা হচ্ছে যে হুইচ অফার্স লিটল রেজিস্ট্যান্স এগেইনস্ট দ্য ওয়াটার কারেন্ট, and leaves are covered with mucilaginous coating which protect from decay underwater. এখন এখানেও যে স্টেমের কথা যেটি আমরা বললাম যে ওয়াটার কারেন্টে ভেঙে যাবে, লিফের ক্ষেত্রেও যে যাতে লিটল রেজিস্ট্যান্ট হয় এর জন্য লিফগুলো থাকে অনেক চিকন, চ্যাপ্টা, হ্যাঁ, রিবন শেপড, আর হচ্ছে কোটেড থাকে উইথ মিউসিলেজিনাস সাবস্টেন্সেস, যাতে মাইক্রো অর্গানিজম ভিতরে ঢুকে ইনফেক্ট করতে না পারে। আরেকটি হচ্ছে দ্য পেটিউল অফ সাম ফ্রি ফ্লোটিং হাইড্রোফাইটস like water hyacinth trapa and characteristically soils at middle and develops sponginess which provides buoyancy to the plant. এখন আমরা যেমন এই যে হাইড্রিলা প্ল্যান্টের লিফ গুলি কেমন দেখা যাচ্ছে যে সার্কুলার ওয়েতে সাজানো হোল্ড, কিন্তু এই যে লিফের গুলি চিকন 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 এবং উইথ সিলেটেড মার্জিন। আর পেটিউলস এর কথা আমরা বললাম যে পেটিউলস অফ সাম ফ্রি ফ্লোটিং হাইড্রোফাইটস ডেভেলপ সোয়েলিং। এই যে তোমার ওয়াটার হায়াসিন্থের পেটিউল যেগুলি, তোমরা ওয়াটার হায়াসিন্থ প্ল্যান্টও মোরালেস সবাই দেখছো তাই না? এখানে এই যে তোমার বাল্বের মতো বাল্বিউলার যে স্ট্রাকচার, সোয়েল স্ট্রাকচার, এটা কেন সোয়েলিং হয়? সোয়েলিং হয় টু হোল্ড এয়ার, তাই না? এবং কেন দরকার? টু গিভ বাউন্সি টু দ্য প্ল্যান্ট। এবং দেখো যে তুমি পেটিউলে যদি একটু ধরে চাপ দাও তাহলে কি টস করে শব্দ হয়ে বাতাস বের হয়ে যায়, তাই না? বেশি প্রেসারে থাকে, পরে যখন তুমি যদি পেটিউলে ধরে একটু চাপ দাও তখন শব্দ হয়। কেউ এরকম শব্দ দেখছো? হ্যাঁ ম্যাম। পেটিউলটা ধরে ফুটিয়ে দেখছো ছোটবেলার? জি ম্যাম। যারা গ্রামে তারা এই জিনিসটা তাদের সুযোগ হয়, কিন্তু এখন গ্রামের বাচ্চারা ওইভাবেই করে না। যাই হোক, যে একটু টাচ করলে কিন্তু টস করে বাতাস বের হয়ে যায় পেটিউলে। তাহলে কি যে এখানে বাতাস ধরে থাকে টু গিভ দ্য বাউন্সি টু দ্য প্ল্যান্ট হুইচ কিপস দেম অ্যাফ্লোট। আরটি হচ্ছে যে পেটিউল অফ ইমার্জেন্ট হাইড্রোফাইটস। ইমার্জেন্ট হাইড্রোফাইটস মিন্স হচ্ছে যে পার্টলি তোমার সয়েলে থাকে, পার্টলি ওয়াটারে এবং পার্টলি এয়ারে থাকে। লাইক হচ্ছে ওয়াটার লিলি, লোটাস etc. is long, spongy and increases in length with the increase in water level, showing an unlimited power of growth which keep the lamina of leaves always on water surface. এখন দেখো এই যে প্ল্যান্ট গুলি সেগুলি কি হচ্ছে যে ইমার্জেন্ট হাইড্রোফাইট। এগুলি কি বলা হচ্ছে? ইমার্জেন্ট হাইড্রোফাইট, পার্টলি ইন সয়েল, পার্টলি ইন ওয়াটার এন্ড পার্টলি ইন দ্য এয়ার, এন্ড দে হচ্ছে শো unlimited power of increasing petiular length to keep the lamina always in the air. কারণ কি যে ল্যামিনা যদি তোমার এখানে ব্রড ল্যামিনা, দে ডেভেলপ ভেরি ব্রড ল্যামিনা, এবং এটা যদি পানির নিচে চলে যায় তাহলে কি যে সানলাইট কমে যাবে। সানলাইট কমে গেলে তখন ফটোসিনথেসিসও কম হবে। এর জন্য কি হচ্ছে যে লিফ ল্যামিনা এক্ষেত্রে বলা হচ্ছে যে লিফ ল্যামিনাটাকে উপরে রাখার জন্য, এবং স্টোমাটা যেগুলি থাকে, স্টোমাটা অনলি অন দ্য আপার সারফেস। এর জন্য কি হয় যে তোমার যদি পানির নিচে ডুবে যায় স্টোমাটা বন্ধ হয়ে যাবে, গ্যাসেস এক্সচেঞ্জ হবে না এবং প্ল্যান্টগুলি কিন্তু তখন মারা যাবে। এর জন্যই সবসময় হচ্ছে তার হলো পেটিউলার লেন্থ ইনক্রিজ করে। পেটিউলার দেখবা যে বর্ষার সময় ওয়াটার লিলি প্ল্যান্টের পানি হয়তো একদিনে 5 ইঞ্চি বেড়ে গেছে এবং প্ল্যান্টের পাতা দেখবা উপরেই আসছে। পাতা কিন্তু উপরেই থাকে। তাহলে কি যে এখানে কিন্তু তার পেটিউলার লেন্থ ইনক্রিজ হয়। এখন পেটিউল যে ইনক্রিজ হলো এটা কোথা থেকে বাড়ে? এখান থেকে নাকি এখান থেকে? দে শো দ্য পাওয়ার অফ হচ্ছে
আনলিমিটেড গ্রোথ অফ পেটিউল কোথা থেকে পেটিউলার লেন্থ ইনক্রিজ করে এখান থেকে না এখান থেকে সারফেস থেকে সারফেস থেকে এখানে কি মেরিস্টেম আছে পরের থেকে গোড়ার থেকে এই যে স্টেমের সাথে যুক্ত যে এখানে থাকে রাইজম থেকে এখান থেকে বাড়বে লেন্থ বেড়ে ধাক্কা দিবে এখানে সেল ডিভিশন হবে বেশি সেল ডিভিশন হয়ে এখান থেকে ধাক্কা দিয়ে দিয়ে উপরের দিকে তখন উঠে দিবে তখন কি যে এখানে যে পার্টটা ছিল উপরে যাবে এভাবে আস্তে আস্তে ল্যামিনাটাকে সবসময় উপরে রাখবে তোমাদের তো ক্লাসের টাইম শেষই প্রায় না and leaf lamina is the generally আমি ল্যামিনাটা দিয়ে শেষ করব leaf lamina is generally large cordate with serrated margin and sometimes pelted long circular light green or dark green in color very smooth and upper surface of the leaves exposed in the air but lower surface generally in touch with water যেমন water lily এটা হচ্ছে upper surface-টা in touch with এটা কোথায় যে air exposed in air and lower surface in touch with water the upper surface of lamina smooth shiny and waxy which causes water drops to roll off quickly to reflect sunlight reducing the excessive heat and to protect it from the decay due to extremely high humidity এখন এই যে তোমার waxy coating smooth shiny coating on the upper surface of the leaves that's why কি হয় যে সানলাইট রিফ্লেক্ট করে আরেকটি হচ্ছে ওয়াটার ড্রপ যদি পড়ে সেই ড্রপগুলি কুইকলি এখান থেকে সরে যায় না হলে কি হবে যে যে ওয়াটার ড্রপ যদি এখানে ইন করে ভেতরে তাহলে দেখা যাবে যে পচে যাচ্ছে এমনিতে হাই হিউমিডিটি আরেকটি হচ্ছে যে লোয়ার সারফেস of the leaves are in rough, hairy, prominently veined and remain in touch with water. And prominent veins of the lower surface help to expand the large leaf blade and absorb water, and the rough surface also provide protection against small aquatic animals. এখন লোয়ার সারফেস যেটি থাকে সেখানেও দেখা যায় যে ভেইন গুলি খুব প্রমিনেন্ট থাকে তোমার ওয়াটার লিলির পাতাও যদি দেখো ভেইন প্রমিনেন্ট থাকে এবং হ্যাভিং হচ্ছে তোমার হেয়ার ভেরি রাফ হেয়ারি এবং এর জন্য কি হয় যে স্মল অ্যাকোয়াটিক অ্যানিমালস গুলা কিন্তু ওই লিফের ড্যামেজ করতে পারে না and leaves of the free floating hydrophytes are smooth shiny and frequently coated with wax and the chemical and physical injuries and also prevent the water clogging of stromata আমরা হচ্ছে যেহেতু সময় এখন শেষ না কেন 5 মিনিট আছে তাহলে লিফটা দিয়ে আমরা শেষ করব হ্যাঁ জি ম্যাম তাহলে কি হচ্ছে যে লিফের ক্ষেত্রে আমরা দেখলাম যে লিফ যেগুলি সাবমার্জ সেগুলি হচ্ছে খুবই ন্যারো থিন রিবন শেপড উইথ সিলেটেড মার্জিন টু রিডিউস দ্য ওয়াটার কারেন্ট আরেকটি হচ্ছে লোয়ার ইয়ার তোমার ফ্লোটিং যেগুলি ব্রড এবং আপার সারফেস হলো ওয়াক্সি শাইনি টু রিফ্লেক্ট সানলাইটস এন্ড টু প্রিভেন্ট ফ্রম ডিকে বাই expelling the water drops and lower surface হচ্ছে সেটা কেমন রাফ prominently veined hairy এটা কি যে prominent vein কি জন্য to keep the large leaf blade expand and rough surface provide protection and leaves of free floating hydrophytes smooth shiny and frequently coated with wax আরেকটি হচ্ছে যে heterophily in some aquatic plants two types of leaves are developed which is known as heterophily generally the submerged leaves are linear ribbon shaped or highly dissected and the leaves that are found floating or above surface of the water are broader and mesophytic in nature এটাকে বলা হয় heterophily heterophily কি the lower leaves are thin ribbon shaped or very much dissected অনেক সময় দেখা যায় অনেক ওই যে ডিকম্পাউন্ড টাইপের লিফ আর যেটি হচ্ছে এরিয়াল লিফ ব্রড সেম প্লান্ট বাট দে প্রডিউস টু ডিফারেন্ট কাইন্ডস অফ লিভস তখন সেটাকে বলা হয় হচ্ছে হেটেরোফিলি যেমন তোমার হচ্ছে অ্যাম্ফিবিয়াস যে প্ল্যান্টস গুলি আছে অ্যাম্ফিবিয়াস প্ল্যান্টের ক্ষেত্রে দেখা যায় যে হেটেরোফিলি ইজ মোস্ট কমন ইন অ্যাম্ফিবিয়াস প্ল্যান্ট তাহলে হেটেরোফিলি হচ্ছে ডেভেলপমেন্ট অফ টু ডিফারেন্ট কাইন্ডস অফ লিভস ইন দ্য সেম প্ল্যান্ট and the submerged leaves are linear ribbon shaped and the aerial leaves are broad and mesophytic in nature this is the heterophily এবং heterophily most common in
অ্যামফিবিয়াস হাইড্রোফাইট। ঠিক আছে, এটুকুই থাক তোমাদের সময়ের তো। আচ্ছা, হেটেরোফিলির একটা হচ্ছে হেটেরোফিলি associated with the quantitative reduction in transpiration and the broad leaves on the surface of overshadow the submerged desiccated leaves of the same plant and thus reduce the intensity of light falling on the submerged leaves. যদি আমরা ফিজিওলজিতে দেখবো যে লাইট তাদের কিন্তু কম লাগে হাইড্রোফাইটিক কন্ডিশনে। এখন হেটেরোফিলি হলে উপরের যে বড় লিভগুলি আছে those leaves overshadow the submerged leaves। হ্যাঁ, তাতে কি হয় যে কোয়ান্টিটেটিভ রিডাকশন অফ হচ্ছে লাইট ইন্টেন্সিটি ফলিং অন দ্য সাবমার্জড লিভস। এর ফলে কি হচ্ছে যে তারা কিন্তু ওই পার্টিকুলার এনভায়রনমেন্টে টিকে থাকতে পারছে। and broad leaves found on the surface water transpire very actively and maintain the target pressure in the plant body। এই হচ্ছে তোমার মরফোলজিক্যাল অ্যাডাপটিভ ফিচার্স অফ হাইড্রোফাইট। আর আমরা এর পরের ক্লাসে দেখি অ্যানাটমিক্যাল ফিজিওলজিক্যাল, সেই সাথে আমরা আবার হয়তো ম্যাডাম অ্যাটেন্ডেন্সটা ম্যাডাম কেমনে নেবেন ম্যাডাম? হ্যাঁ বলো, কি বলছো? ম্যাম অ্যাটেন্ডেন্সটা কিভাবে নেবেন? আচ্ছা, অ্যাটেন্ডেন্স তোমাদের কিভাবে নেয়? ম্যাম অনেক স্যার হচ্ছে গুগল শিট দিয়ে দেন, আবার কেউ কেউ ওই চ্যাট থেকে স্ক্রিনশট নিয়ে নেন। টোটাল আজকে আমি তো তোমাদের হচ্ছে আমি ছোট ক্লাসের যেগুলি নিচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে দেখি পরে, না হয় আমি তোমাদের পরে দিয়ে দিব। হ্যাঁ।